মাধ্যমিক পরীক্ষায় একের দাগের ৬টি এমসিকিউ প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে টোটাল নাম্বার হচ্ছে এমসিকিউ এর জন্য 1 × 6 = হচ্ছে 6। এই 6টি এমসিকিউ এর মধ্যে 6টি এমসিকিউই তোমরা খুব সহজেই করতে পারবে। যে ধরনের এমসিকিউ পরীক্ষায় আসে সেই ধরনের এমসিকিউগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, অর্থাৎ একের দাগের একের প্রশ্নটি হলো, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 144 টাকা, অর্থাৎ এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখেছিল, দিয়ে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি মানে সুদ এবং আসল মিলিয়ে ওই ব্যক্তি 144 টাকা পেল। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে এই প্রশ্নটির উত্তর করার জন্য যে সূত্রটি আমরা প্রয়োগ করব সেটি আমরা প্রথমে জেনে নেব। ফর্মুলা আমরা জানি n বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু p × 1 + r/100^n, যেখানে p কে বলা হয়ে থাকে মূলধন, r কে বলা হয়ে থাকে শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এবং n হলো সময়, যেটা অবশ্যই বছরে থাকতে হবে। আর n বছরের সমূল চক্রবৃদ্ধিকে সাধারণত আমরা a দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ আমরা বলতে পারবো যে a = p × 1 + r/100^n। মনে রাখবে এখানে a হলো সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ a = হচ্ছে আসল প্লাস সুদ, অর্থাৎ আসল প্লাস সুদ এই দুটো যোগফল হলো a। চলো এবার আমরা এই প্রশ্নটির উত্তর করে ফেলি। তাহলে এখানে বলেছে যে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 144 টাকা, তাহলে এখানে a এর মান হচ্ছে 144, সেটা বলে দেওয়া আছে। আমরা প্রথমে সূত্রটি লিখে ফেলি। সূত্রটি হলো p × 1 + r/100^n = a। তোমরা সবাই জেনে রাখবে যে মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের এমসিকিউগুলি থাকে সেগুলির জন্য তোমাদের কেবলমাত্র রাফ করলেই হবে। রাফ করে সঠিক উত্তরটি বলতে পারলেই পুরো ফুল মার্কসই পাবে। তাই আমরা ক্যালকুলেশনটি রাফ হিসাবেই করব। দেখো এখানে পি এর মান কত। এখানে পি হচ্ছে মানে হচ্ছে মূলধন, অর্থাৎ ক টাকা জমা রেখেছিল। এখানে দেখতে পাচ্ছি আমরা 100 টাকা জমা রেখেছিল, তাহলে এখানে পি এর মান হচ্ছে 100, আমরা বসিয়ে দিই পরের লাইনে। ইমপ্লাইজ পি এর মান আমি 100 বসালাম। 1 প্লাস আমাদের নির্ণয় করতে হবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, মানে আর এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে থাকলো হচ্ছে r/100^n। n মানে ওখানে হচ্ছে কত বছরের জন্য রেখেছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 বছরের জন্য রেখেছিল, তাহলে n এর মান হচ্ছে 2 বসলাম। ইকুয়াল টু a মানে হচ্ছে সুদ প্লাস আসল মানে সমূল চক্রবৃদ্ধি কত 144, তাহলে এর পরিবর্তে আমরা লিখব 144। দিস ইমপ্লাইজ, এবার আমরা দেখো এই 100টিকে যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসি তাহলে আমাদের হয়ে যাবে কি না, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে 1 + r/100 তার স্কোয়ার ইকুয়াল টু 144/100। এটাকে তোমরা সাধারণভাবে সমাধান করেই আর এর মান পেতে পারো। আমি একটু অন্যভাবে সমাধান করছি। দেখো 144 মানে হচ্ছে 12 তার স্কোয়ার, আর 100 মানে 10 তার স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 12/10 পুরোটার স্কোয়ার। তাহলে 144/100কে আমরা লিখতে পারবো 12/10 তার স্কোয়ার। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 12/10 তার স্কোয়ার। আমরা চেষ্টা করব কি না, আমরা চেষ্টা করব এই 12/10 তার স্কোয়ারটাকে এই 1 + r/100 তার স্কোয়ার এই আকারে প্রকাশ করার। তার জন্য আমরা কি করব, প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে দেখো নিচে 100 আছে, কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছি 10 আছে। তাহলে এই 10কে 100 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তার জন্যে এই 12/10 যেটা আছে না, এর লব এবং হর উভয়কেই 10 দিয়ে গুণ করব। চলো নেক্সট লাইনে আমরা লিখছি। দেখো প্রথমে 12/10 লিখে ফেললাম, দিয়ে যদি লবকে 10 দিয়ে গুণ করি তাহলে হলো 120, 120/10কে 10 দিয়ে গুণ করলে হবে 100। কেন
লব এবং হরকে 10 দিয়ে গুণ করলাম, কারণ যেহেতু আমি দেখছি এখানে r/100 আছে, তাই আমাদের নিচে প্রথমে 100 নিয়ে এলাম। এরপর আমরা কি করব, দেখো এখানে যেহেতু 1 আছে না, 1 আছে বলে এই 120কে আমাদের দুটো পার্টে ভাঙতে হবে, যার একটি পার্ট হবে এই নিচে যেটা আছে সেটা। তাহলে আমরা 120কে এইভাবে লিখব না, 100 প্লাস 20। দেখো আমরা নেক্সট লাইনে লিখছি, স্কোয়ার দিয়ে দিলাম, স্কোয়ার ছিল, ইকুয়াল টু 120কে আমরা লিখছি হচ্ছে 100 প্লাস 20 বাই, যেমন 100 ছিল 100 তার স্কোয়ার, ইকুয়াল টু, দেখো এবার আমরা লিখতে পারবো 100 দিয়ে যদি আমি এই 100কে ভাগ করি, তাহলে 100/100 মানে কত, কেটে গেলে 1 হবে, প্লাস এটা হবে 20/100 তার স্কোয়ার। এবার তুমি যদি উভয় পক্ষে তুলনা করো, আমরা দেখো 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু পেলাম 1 প্লাস 20/100 তার স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি দেখো সহজেই আর এর মান বলতে পারো 20, তাহলে আমরা বলতে পারবো আর ইকুয়াল টু হচ্ছে 20। তার মানে বার্ষিক সুদের হার কত না, এখানে বার্ষিক সুদের হার হচ্ছে 20%। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো ডি, 20%। একের দাগের 2-এর এমসিকিউটি হলো 2a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস 2c তার স্কোয়ার ইকুয়াল টু 0 হলে a প্লাস সি ইজ টু বি এই অনুপাতটির মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বেও আমরা একটি নোট পড়ে নেব। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, দেখো এ স্কোয়ার হচ্ছে একটা পজিটিভ টার্ম, মানে ধনাত্মক সংখ্যা বা রাশি, এবং বি স্কোয়ারও হচ্ছে একটি পজিটিভ টার্ম। কেন, কারণ এর মান যদি -2 হয় তার স্কোয়ার করি মানে 4, তাই এ স্কোয়ার হচ্ছে একটা পজিটিভ টার্ম, একইভাবে বি স্কোয়ার হচ্ছে একটা পজিটিভ টার্ম। দুটো পজিটিভ টার্মের যোগফল বলছে 0, তাহলে এটা কেবলমাত্র তখনই সম্ভব যদি এ ইকুয়াল টু 0 হয় আর বি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু 0 হবে এবং বি ইকুয়াল টু 0 হবে। তাহলে বলো তো, যদি এটা হতো a মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে আমরা কি বলতাম, যেহেতু a মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এখানে a মাইনাস 2 এটা 0 হবে আর বি প্লাস 3 ইকুয়াল টু 0 হবে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। তাহলে এখানে 2a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস 2c তার স্কোয়ার ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা বলতে পারবো কি, তাহলে আমরা বলতে পারবো 2a মাইনাস বি ইকুয়াল টু 0। এখান থেকে আমি পাচ্ছি দিস ইমপ্লাইজ 2a ইকুয়াল টু বি। আবার দেখো বলতে পারবো b মাইনাস 2c ইকুয়াল টু 0, b মাইনাস 2c ইকুয়াল টু 0 বা b ইকুয়াল টু 2c। তাহলে আমরা এই 2a ইকুয়াল টু বি আর b ইকুয়াল টু 2c থেকে আমরা কি লিখতে পাচ্ছি, আমরা লিখতে পাচ্ছি দেখো 2a ইকুয়াল টু বি, আবার দেখো এই b ইকুয়াল টু পেয়েছি 2c, তার মানে বিটা আবার কার সাথে সমান না, বিটা হচ্ছে আমার 2c এর সাথে সমান, ইকুয়াল টু 2c। এবার আমরা কি করব, সব পদগুলোকে এখানে যেগুলো আছে সবাইকে 2 দিয়ে ভাগ করে দেবো। কেন 2 দিয়ে ভাগ করছি, কারণ তোমরা চেষ্টা করবে এই a b এবং c এদের সহগগুলো যেন 1 থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে a এর সহগ 2, b এর সহগ হচ্ছে 1 কিছু নেই মানে, আর c এর সহগ 2। যেহেতু এই 2 আর এই 2 মানে যে সহগগুলো থাকবে উপরে তাদের লসাগু করবে, লসাগু কত, এখানে 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, সেই লসাগু দিয়ে প্রত্যেককে ভাগ করে দাও। তাহলে আমরা লিখতে পাচ্ছি এখানে দেখো 2a/2 ইকুয়াল টু b/2 ইকুয়াল টু 2c/2, তাহলে এখানে 2 কেটে গেল, এই 2 কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা বলতে পাচ্ছি দিস ইমপ্লাইজ a বাই কত পড়ে থাকলো 1 ইকুয়াল টু b/2 ইকুয়াল টু হচ্ছে c/1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 2 আর c এর মান হচ্ছে 1। সাধারণত আমরা ধরে থাকি হচ্ছে a এর মান হচ্ছে 1 ইন্টু কে মানে হচ্ছে k, আর b এর মান হচ্ছে 2 ইন্টু কে মানে 2k, আর c এর মান হচ্ছে 1 ইন্টু কে মানে হচ্ছে k, যেখানে k হচ্ছে একটি ধ্রুবক রাশি। সাধারণত এটা ধরার নিয়ম, কিন্তু যেহেতু এখানে এমসিকিউ তাই আমরা a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু 1 ধরে a ইজ টু b ইজ টু c ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 ইজ টু 2 ইজ টু
1। তাহলে এখানে এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 1। এই হিসাবে আমরা কি লিখতে পারবো? দেখো এই হিসাবে আমরা বলতে পারবো যে আমাদের যেটা নির্ণয় করতে দিয়েছে এ প্লাস সি অনুপাত বি ইকুয়াল টু, দেখো এর মান হচ্ছে কত এখানে 1, তাহলে 1 প্লাস সি এর মান হচ্ছে কত? সি এর মান হচ্ছে 1, 1 প্লাস 1 অনুপাত বি এর মান হচ্ছে 2। তাহলে আমরা পেলাম দেখো সমান 1 প্লাস 1 মানে 2:2, 2:2 মানেই হচ্ছে যদি উভয় পদকে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1:1। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো এ, 1:1। একের দাগের 3 প্রশ্নটি হলো ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোণ ও এ সি ইকুয়াল টু 45 ডিগ্রি হলে কোণ ও সি বি এর পরিমাপ কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রেও আমরা প্রথমে একটি নোট পড়ে নেব, অর্থাৎ এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদের যে যে ফর্মুলা জানতে হবে সেগুলো আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের কেন্দ্র ধরলাম ও, ও পি একটি ব্যাসার্ধ অঙ্কন করলাম এবং আবার দেখো আমি একটি ও কিউ আরেকটি ব্যাসার্ধ অঙ্কন করলাম, পি কিউ যোগ করলাম। এরপর আমি আরেকটি বৃত্ত অঙ্কন করলাম যেখানে একইভাবে কেন্দ্র হচ্ছে ও এবং এর ব্যাস একটি অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি। এবার এই বৃত্তের উপর আমি আরেকটি বিন্দু নিলাম যার নাম দিলাম সি, এসি যোগ করলাম, বিসি যোগ করলাম। এখানে এই কোণ এ সি বি এটাকে বলা হয়ে থাকে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ কোনো বৃত্তের যদি তুমি একটি ব্যাস নাও এবং ওই ব্যাসের প্রান্ত বিন্দু দুটির সঙ্গে ওই বৃত্তের ওপর অবস্থিত অন্য কোনো একটি বিন্দু যোগ করো, তাহলে যে কোণটি পাবে সেই কোণটিকে বলা হয়ে থাকে অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ তোমরা মনে রাখবে অর্ধবৃত্তস্থ কোণের জন্য যে ত্রিভুজটি উৎপন্ন হবে তার একটি বাহু অবশ্যই বৃত্তের ব্যাস হতে হবে, ঠিক আছে? কারণ অর্ধবৃত্তস্থ কোণ হতে গেলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেক্ষেত্রে সেই ত্রিভুজের একটি বাহু অবশ্যই কে হবে না ব্যাস হবে। যদি ব্যাস না হয় তাহলে কিন্তু সেটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা যাবে না। এক্ষেত্রে দেখো প্রথম যে ছবিটি এঁকেছি এখানে পি কে কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ বলা যাবে না, কারণ এই ও পি কিউ এই ত্রিভুজের কোনো একটি বাহু কিন্তু বৃত্তের ব্যাস নয়। তাহলে আমরা এই সি কোণটাকে কি বলবো না, সি কোণটাকে বলবো অর্ধবৃত্তস্থ কোণ। আর এই অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি হয় না, অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারবো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো এই কোণ এ সি বি এর মান হচ্ছে 90 ডিগ্রি। এবার প্রথম ছবিটির ক্ষেত্রে আসো, এক্ষেত্রে দেখো ওপি ইকুয়াল টু ও কিউ। কেন? কারণ ওপি আর ও কিউ দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো ও পি এই বাহুর বিপরীত দিকে যে কোণটি আছে অর্থাৎ কোণ ও কিউ পি ইকুয়াল টু ও কিউ এই বাহুর বিপরীত দিকে যে কোণটি আছে অর্থাৎ কোণ ও পি কিউ, এই দুটো কোণ সমান। অর্থাৎ কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হবে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রশ্নে বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাই আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্রের নাম দিলাম ও। এ বি ব্যাস, আমরা একটি ব্যাস অঙ্কন করলাম বৃত্তটির যার নাম দিলাম এ আর বি। এবার বলেছে সি ওই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, এই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু আমি সি নিলাম। এরপর আমরা এসি আর বিসি যোগ করে দিলাম। এবার দেখো প্রশ্নে বলেছে ও এ সি ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো এখানে ও এ সি মানে কোন কোনটা, ও এ সি মানে এই কোনটা। তাহলে
আবার দেখো আমরা তার আগে লিখে ফেলি কোণ এসিবি। দেখো এক্ষেত্রে এবি হচ্ছে বৃত্তটির ব্যাস, তাহলে আমরা এখানে যে এ বি সি ত্রিভুজটি পেয়েছি সেক্ষেত্রে এই সি কোণটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি, তাহলে এই এ সি বি এই কোণটির মান হবে 90 ডিগ্রি। এবার দেখো প্রশ্নে বলেছে ও এ সি হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ও এ সি, এই কোণটির মান হচ্ছে 45 ডিগ্রি। এরপর আমরা ওসি যোগ করলাম। দেখো আমাদের বলেছে ও সি বি এর মান কত। ও সি বি মানে এই কোণটা, তাই তো, ও সি বি মানে এই কোণটা। আমরা ধরে নিচ্ছি ও সি বি এই কোণটির মান হচ্ছে এক্স। তাহলে এবার আমরা যে ত্রিভুজটি পেয়েছি সেটি যদি তোমরা ভালোভাবে খেয়াল করো, দেখো এক্ষেত্রে ও এ আর ও সি সমান, ও এ ইকুয়াল টু ও সি। কেন? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ সি এই কোণটা ইকুয়াল টু হবে ও সি এ, এই দুটো সমান। তার মানে যেহেতু ও এ সি 45 ডিগ্রি, তাই ও সি এ হবে 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো কোণ ও সি এ ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার দেখো এই সি কোণ অর্থাৎ এ সি বি এর মান কত? এর মান হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এ সি বি এর মান 90 ডিগ্রি, তাহলে এ সি বি এর দুটো অংশ আছে, একটি অংশের মান হচ্ছে এক্স, আর একটি অংশ মান কত ডিগ্রি না, আরেকটি অংশের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে 45 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো আমার এক্ষেত্রে ও সি এ অর্থাৎ ও সি এ মানে এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি, আর ও সি বি এই কোণটার মান ধরেছি এক্স। তাহলে 45 ডিগ্রি প্লাস এক্স এই দুটো মিলে হয়ে যাচ্ছে আমার সি কোণটা। সি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ যার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারো দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি, 45 ডিগ্রি। একের দাগের 4-এর প্রশ্নটি হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান অফ এ প্লাস বি বাই 2 এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা প্রথমে একটি ফর্মুলা বা সূত্র জেনে নিই। আমরা জানি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কট থিটা। তাহলে বলো তো ট্যান 90 ডিগ্রি মাইনাস সি বাই 2, এখানে থিটার পরিবর্তে সি বাই 2 বসালাম, তাহলে আমরা কত লিখব? তাহলে আমরা লিখব কট সি বাই 2। আবার যদি তোমার থাকে ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান আমরা লিখব কট আলফা। চলো আমরা এই প্রশ্নের সমাধান করে ফেলি। আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সি। কেন আমি এ প্লাস বি এখান থেকে নির্ণয় করছি? কারণ দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে ট্যান এ প্লাস বি বাই 2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমার এখানে যেহেতু এ প্লাস বি আছে, তাই আমরা এখান থেকে এ প্লাস বি এর মান নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা পাবো ইমপ্লাইজ এ প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সি। দেখো প্লাস সিটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে 180 ডিগ্রি মাইনাস সি হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি না এ প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সি। তাহলে যার মান নির্ণয় করতে দিয়েছে অর্থাৎ ট্যান এ প্লাস বি বাই 2 সেটি আমরা প্রথমে লিখে ফেললাম। এবার আমরা দেখো এই এ প্লাস বি এর পরিবর্তে লিখে দিতে পারবো 180 ডিগ্রি মাইনাস সি। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ট্যান এ প্লাস বির পরিবর্তে আমরা কি লিখবো না 180 ডিগ্রি মাইনাস সি বাই 2 ইকুয়াল টু ট্যান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার যদি আমরা এই 180 ডিগ্রি মাইনাস সি কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? দেখো আমরা প্রথমে যদি 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 90 ডিগ্রি।
তাহলে প্রথমে লিখলাম আমরা 90 ডিগ্রি, মাঝে মাইনাস আছে তাই আমরা লিখলাম মাইনাস, আর পরের টার্মটা হবে c/2, কারণ c কে 2 দিয়ে ভাগ করলে আমরা লিখবো হচ্ছে c/2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা tan 90 ডিগ্রি মাইনাস c/2, আমরা জানি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, তাহলে এখানে থিটার পরিবর্তে c/2 আছে, তাহলে আমরা লিখবো ইকুয়াল টু cot c/2। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি, cot c/2। একের দাগের 5 প্রশ্নটি হলো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন সংখ্যা মানে সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমেই প্রয়োজনীয় সূত্রগুলি জেনে নেব। আমি একটি কিউব বা ঘনক অঙ্কন করলাম যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম a সেমি। তাহলে ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল বা প্রতিটি তলের এরিয়া কত হবে? দেখো, ঘনকের মোট 6টি তল আছে। এটা হচ্ছে ঘনকের একটি তল, প্রতিটি তল হচ্ছে বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি a একক। তাহলে আমরা জানি কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে তার ক্ষেত্রফল হয় a স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা বলতে পারবো ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার বর্গ সেমি। যেহেতু এখানে a সেমি বলা আছে অর্থাৎ এককটা হচ্ছে সেমি, তাই ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার বর্গ সেমি। এরপর আমরা জানবো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, ঘনকের মোট তল বা ফেস আছে 6টি, যেহেতু একটি তলের ক্ষেত্রফল a স্কোয়ার, তাহলে 6টি তলের ক্ষেত্রফল হবে a স্কোয়ার ইন্টু 6 মানে 6x স্কোয়ার বর্গ সেমি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাবো 6a স্কোয়ার বর্গ সেমি। এরপর আমরা জানবো ঘনকের আয়তন বা ভলিউম। ঘনকের আয়তন বা ভলিউম এর সূত্র হলো বাহুর কিউ। এখানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাই ঘনকের আয়তন বা ভলিউম হবে a কিউ ঘন সেমি। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। তাহলে এখানে যেহেতু প্রথমে একটি ঘনক বলে দেওয়া আছে, তাহলে আমরা প্রথমেই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব। তাহলে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে প্রথমে বলেছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা একটু আগেই জানলাম যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। তারপরে বলেছে আয়তন। আমরা জানি ঘনকের আয়তন মানে কত, না ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউ মানে a কিউ। তাহলে এই দুটো হচ্ছে সংখ্যা মানে কি বলেছে, সমান বলেছে। সংখ্যা মানে সমান মানে 6a স্কোয়ার এর যা মান হবে আর a কিউ এর মান সেম হবে, অর্থাৎ এখানে 6a স্কোয়ার এবং a কিউ এই দুটোর মান যেটা পাবো সেটা হচ্ছে সমান। সমান মানে সংখ্যা মানে সমান মানে চিহ্ন বাদ দিয়ে সমান, ঠিক আছে? মানে প্লাস না মাইনাস সেটা দেখবো না, অর্থাৎ যে সংখ্যাটা পেয়েছি চিহ্ন বাদ দিয়ে সেটা হচ্ছে সমান। অর্থাৎ আমরা এক্ষেত্রে লিখবো 6a স্কোয়ার ইকুয়াল টু a কিউ। এবার আমরা এখান থেকে সমাধান করে এর মান নির্ণয় করব, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এর পরের লাইন লিখতে পারবো, দেখো ইমপ্লাইজ 6 ইকুয়াল টু, দেখো এই a স্কোয়ার টার্মটি আমি দেখতে পাচ্ছি 6-এর সাথে গুণ আছে, তাই a স্কোয়ার টার্মটি বাঁ দিক থেকে ডান দিকে গেলে ভাগ হবে, তাই আমরা লিখবো 6 ইকুয়াল টু হচ্ছে a কিউ বাই a স্কোয়ার। এবার যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো a। তাহলে এখান থেকে আমরা লিখতে পাবো দিস ইমপ্লাইজ 6 ইকুয়াল টু a, অর্থাৎ আমরা পেয়ে গেলাম a এর মান হচ্ছে 6। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 একক। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হলো ডি, 6 একক। একের দাগের 6 প্রশ্নটি হলো সামেশন i ইকুয়াল টু 1 থেকে 10 ইন্টু i এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। দেখো, সামেশন i ইকুয়াল টু 1 থেকে 10 এর মান আমরা নির্ণয় করব। এখানে 1 থেকে 10টা পাশে পড়েছে, হ্যাঁ, সঠিক লেখাটা হলো ইংরেজিতে যে লেখাটি আছে সেটি হচ্ছে সঠিক লেখা। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি ফর্মুলা বা সূত্র জেনে নেব। তোমাকে যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করো, আমি প্রথমে লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে 4 5 6 7 8 9 শেষে 10 লিখব। তুমি পরপর লিখে সহজেই যোগ করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। দেখো খুব সহজে কিভাবে করবে। তাহলে আমাকে বলেছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে শেষ সংখ্যাটি হচ্ছে 10 লিখব,
ইন্টু 10-এর পরের সংখ্যা কত 11/2। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 2 5 10 ইকুয়াল টু 55। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হচ্ছে 55। তোমাকে যদি বলা হয় 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, আমি লিখে ফেলি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 এইভাবে যাবো, মানে 4 এর পরে 5 6 7 8 9 10 এইভাবে কত দূর যাবো না 20 পর্যন্ত। সংখ্যাগুলো কিন্তু পরপর থাকতে হবে। তাহলে এদের যোগফল কত হবে, তুমি একই ফর্মুলা প্রয়োগ করো। প্রথমে আমরা লিখব 20, অর্থাৎ 1 থেকে 20 বলেছে, শেষ সংখ্যাটি হচ্ছে 20, অর্থাৎ 20 ইন্টু 20 পরের সংখ্যা কত 21/2। কাটাকাটি করলে 2 10 20, তাহলে 21 ইন্টু 10 মানে 210। তাহলে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হলো 210। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। দেখো সামেশন i ইকুয়াল টু 1 থেকে 10 ইন্টু i এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখব, প্রথমে আমরা কি করব না i এর মান যদি 1 বসাই এই জায়গায়, তাহলে আমরা পাবো কত 10 ইন্টু 1। তাহলে আমরা প্রথমে লিখছি 10 ইন্টু 1। তাহলে i এর মান 1 থেকে কত অবধি বসাবো, 1 থেকে 10 পরপর, প্রথমে 1 বসাবো, তারপরে 2 বসাবো, তারপরে 3 বসাবো, এইভাবে বসাতে বসাতে যাবো, সবার শেষে 10 বসাবো। আর সামেশন আছে বলে মাঝে কি চিহ্ন দেবো না মাঝে প্লাস দেবো, আমি প্লাস লিখলাম। এরপরে এখানে যদি i এর মান 1 এর পরের সংখ্যা 2 বসাই, তাহলে আমরা পাবো 10 ইন্টু 2। তাহলে প্লাস দিয়ে আমরা লিখছি 10 ইন্টু 2, তারপরে আবার প্লাস দেবো। এবার এখানে যদি i এর মান 3 বসাই, তাহলে আমরা পাবো 10 ইন্টু 3 প্লাস, এইভাবে i এর মান 4 5 6 এভাবে বসাতে বসাতে যাবো। আমরা অত লিখবো না, না লিখে আমরা মাঝে ডট ডট দেবো, দিয়ে প্লাস শেষে হবে কত বসাবো 10 ইন্টু i এর মান সবার শেষ হচ্ছে 10 বসাবো, তাহলে পাবো আমরা 10 ইন্টু 10। এই যে মাঝে ডট ডট দিয়েছি মানে সংখ্যাগুলো কিন্তু লেখা আছে, ঠিক আছে, মানে আমরা বারবার না লিখে যদি ডট ডট দিই যে সংখ্যাগুলো হবে সেগুলোই বোঝায়। এবার দেখো এক্ষেত্রে যে প্রতিটি সংখ্যার মধ্যেই 10 গুণ আছে, তাহলে আমরা যদি 10 কমন নিই, তাহলে আমরা প্রতিটি সংখ্যা থেকে 10 কমন নিলাম, দিয়ে ব্র্যাকেট দিলাম। তাহলে প্রথমে পড়ে থাকছে দেখো 1, তারপরে পড়ে থাকবে প্লাস 2, লিখবো প্লাস 2, তারপরে পড়ে থাকবে প্লাস 3, তারপরে প্লাস ডট 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 ডট, শেষে পড়ে থাকবে প্লাস 10 ইকুয়াল টু 10 প্রথমে ছিল লিখলাম। এবার 1 থেকে দেখো 10 অবধি পরপর সংখ্যাগুলোর যোগফল একটু আগেই শিখলাম আমরা কিভাবে করব সহজে। না প্রথমে আমরা লিখব 10 ইন্টু পরের সংখ্যা 11/2। এটাকে যদি কাটাকাটি করি 2 5 হচ্ছে 10। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 550। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো এ 550।